এ কি, কালকেই তো 2 কিলো আলু এনে আমি ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। ঝুড়ি ভর্তি আলু, আজকে আলুটা যেন কম কম মনে হচ্ছে। কি ব্যাপার? কি রে ছোট, যেই তোর আলু কম পড়েছে অমনি তুই আমার ঝুড়ি থেকে আলু তুলে নিয়ে গিয়ে রান্না করছিস বল? একবারও বলার প্রয়োজন মনে করিসনি? চোর বংশের মেয়ে একটা! ছি ছি দিদি, তুমি কাকে চোর বলছো? আমরা একই রান্নাঘরে রান্না করি। ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু বলা হয়নি। না বলে কোনো কিছু নিলে সেটাকে চুরি করাই বলে। আমরা এক রান্নাঘরে রান্না করি ঠিক, কিন্তু আমাদের হাঁড়ি তো আলাদা না। দেখ, রান্নাঘরের ওই দিকে তোর উনুন জ্বলছে আর এইদিকে আমার উনুন জ্বলছে। তার মানে কি হলো? আমাদের এটা ভাগের রান্নাঘর। তোর সবজি কম পড়লেই তুই আমার আনাজের ঝুড়ি থেকে কিন্তু সবজি নিতে পারিস না ছোট। একবার তো নেবার আগে আমায় জিজ্ঞাসা করতে পারতিস, তাই না? আহ, তোকে এসব বলে কি বা হবে? হাড় হাবাতে ঘরের মেয়ে একটা! কোনোদিন তো এত সবজি আনাজপত্র দেখিসনি, তাই যেই চোখে দেখে নিয়েছিস একবার, অমনি তোর জিভ লক লক করা শুরু হয়ে গেল। মাত্র 2টো আলু নিয়েছি বলে তুমি এতগুলো কথা শোনাচ্ছ? আর বাইরের লোক তো আলু নেয়নি, তোমার ছোট যাই নিয়েছে। নিজের মনে করে ছেড়ে দিতে পারছো না? পায়ের ওপর পা তুলে ঝগড়া করছো। তোর বড় ভাসুর মাথার গাম পায়ে ফেলে তারপরে উপার্জন করে। সারা দিন খেটে মরে লোকটা, শুধুমাত্র সংসারটাকে একটু ভালোভাবে সুখ দেবে বলে। কিন্তু তোর বরকে দেখ, কুঁড়ের হদ্দ একটা, কাজ কাম তো ভালো করে করে না। ভালো করে উপার্জন করে না বলেই তুই খেতে পাস না। সেই জন্যই তো এর ওর ঝুড়ি থেকে একবার এটা একবার ওটা এইসব চুরি করে বেড়াস, আর কিছু বললেই গলাবাজি করিস। এত বড় বড় কথা বলছো, অথচ দুপুরে যে আমি আচারের বয়ামগুলো উঠোনে রোদ্দুরে দিই, তখন তো তুমি দিব্য 1 বাটি করে আচার যখন যেটা ইচ্ছা তুলে নিয়ে চলে যাও। কোথায়? তখন তো আমি তোমার চোর অপবাদ দিই না। আমি মনে করি বাড়ির লোক খেতে ইচ্ছা করেছে নিক না। সত্যি দিদি, বলতে বাধ্য হচ্ছি, তোমার মানসিকতা আর আমার মানসিকতা না অনেক আলাদা। আমি ছোট ঘরের মেয়ে হতে পারি, কিন্তু ছোট মানসিকতা বা নিচু মন নয় আমার। আমি তোর বড় যা, তুই আমার মুখে মুখে চোপা করিস? বড় যা হয়ে তুমি যখন ছোট যাকে ভালোবাসা দিতে পারো না, তাহলে আমিও তোমায় কেন সম্মান করতে যাব? নিজের দেওর একটু কম টাকা রোজগার করে বলে তুমি কম কথা শুনিয়েছো নাকি আমার? শোনাবো না কেন? শোনানোর যথেষ্ট অধিকার রয়েছে, তাই শোনাচ্ছি। যেমন টাকা রোজগার করবে বর, ঘরে তো তেমনই খাবার জুটবে। অনেক হয়েছে, আর আমি তোমার অপমান সহ্য করতে পারছি না। আজকে তো তুমি সমস্ত সীমা লঙ্ঘন করে গেছো। আমি এখনই এখনই মাকে গিয়ে বলবো, এই সংসারটা যখন ভাগ করে দিয়েছে তখন পুরোপুরি ভাগ করে দিতে। আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না। তুই আমার কি মুখ দর্শন করতে চাস না? আর দেখ না, তোর দাদা আসুক, আমি বলবো এই বাড়ি ঘর রান্নাঘর সবকিছু ভাগ করে দিতে, সমস্ত কিছু। আমিও তোর সঙ্গে থাকতে পারছি না আর। এইরকম একটা চোর মেয়ের সঙ্গে এক ঘরে থাকা সম্ভব নয়। আজ 2টো আলু নিয়েছিস, কাল হয়তো আমার সিন্দুক থেকে সোনা গয়না সব চুরি করে নিতে পারিস। তোমার সঙ্গে কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। যাও যাও, নিজের বরকে গিয়ে বলো এই বাড়ির ঘর আলাদা করে দিতে। আমি আমার বরকে বলবো এই বাড়ি ঘর সবকিছু আলাদা করে দিতে, সমস্ত কিছু। এরপর খুব অল্প দিনের মধ্যেই তাদের সংসার বাড়ি ঘর সমস্ত কিছু 2 ভাগ হয়ে যায়। আর তাদের মা হয়ে যায় ভাগের মা। অর্থাৎ 1 মাস বড় ছেলের সংসারে আর 1 মাস ছোট ছেলের সংসারে। এইভাবেই তাদের দিন কাটতে থাকলো। কিন্তু তাদের সংসারে 2 ছেলে 2 বৌমা আর বৃদ্ধা মা ছাড়াও আরো একজন ছিল। সেটা হলো কানকবালা দেবীর ছোট মেয়ে। ছোট মেয়ে যে মুহূর্তে শুনলো যে তার দাদারা সমস্ত কিছু আলাদা করে নিয়েছে, নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে, অমনি সে হন্তদন্ত হয়ে শ্বশুর বাড়ি থেকে এলো তার বাপের বাড়িতে। এ কি মা, এসব আমি কি কথা শুনছি? আর এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে
অথচ তুমি আমায় একবারও জানালে না। কোন কথা? কোন কথা জানাবার কথা বলছিস বলতো? আমার শরীরটা তো খারাপ, সে তুই অনেকদিন ধরেই জানিস। তাই বড় খোকাকে বলেছিলাম একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে। এই ডাক্তার দেখানোর সিদ্ধান্তটা নিয়ে আমি কি খুব ভুল করে ফেলেছি নাকি? ডাক্তার দেখানো নিয়ে আমি কিছুই বলছি না। আর আমি তো এমনিতে অনেকদিন ধরেই তোমাকে ডাক্তার দেখানোর কথা বলতাম, তুমি তো গ্রাহ্য করতে না আমার কথা। কিন্তু আমি বলছি তোমার অন্য সিদ্ধান্তের কথা। তোমার বয়স হয়েছে, এই বয়সে তোমায় নিয়ে দুই ছেলের মধ্যে টানা হেচড়া, এটা আমার ভালো লাগছে না। তোমার কথাটাও তো একবার ভাবতে পারতো। বুড়ি মায়ের কথা না চিন্তা করে যে যার নিজের বউয়ের কথা শুনে প্রথমে হাড়ি আলাদা করলো, তারপরে তো এই ঘর বাড়ি সবকিছু আলাদা করে দিল। তোমরা তো সবাই যে যার নিজেরটা গুছিয়ে নিলে, একবার ওই মিনুর কথা মনে পড়লো না? বাড়িতে তোমার দুটো ছেলে ছাড়াও একটা তো মেয়ে রয়েছে, মেয়ের বিয়ে হয়ে গেছে বলে কি মেয়েকে পর করে দিয়েছো? ও, এইবারে বুঝলাম তোর এত ছুটে ছুটে আসার কারণ। আসলে তুই আমাকে দেখতে আসিসনি, এসেছিস নিজের ভাগটা নিজে বুঝে নিতে। ও, এইবারে বুঝলাম তোর এত ছুটে ছুটে আসার কারণ। আসলে তুই আমাকে দেখতে আসিসনি, এসেছিস নিজের ভাগটা নিজে বুঝে নিতে। দেখো না, দেখো কেমন ব্যবহার করছো এখন। দেখো, এতদিন হাড়ি আলাদা ছিল, তাও মাঝে মাঝে যখন বাপের বাড়িতে আসতাম চাটুকু অন্তত পেতাম। কিন্তু যে মুহূর্তে তুমি এই সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়েছো, তখন তো তোমার দুই বৌমা একেবারে পাটরানী হয়ে বসে আছেন। ননদটা এসেছে, কেউ এক কাপ চা পর্যন্ত করে দিচ্ছে না। তুমি এখন কার ভাগে রয়েছো তা আমি বলতে পারবো না, সেই ভাগের বৌমা তো অন্তত আমায় কিছু একটা করে দিতে পারতো। শোনো মা, আমি তোমায় পরিষ্কার করে বলে দিচ্ছি, যতদিন না পর্যন্ত তুমি আমার ভাগটা আমায় বুঝিয়ে দেবে, ততদিন কিন্তু আমি এই বাড়ি থেকে এক পাও নড়বো না। বেশ তো, ভাগটা যখন বুঝে নিতেই চাইছিস, তাহলে সন্ধ্যেবেলা পর্যন্ত অপেক্ষা কর। তোর দাদারা আসুক, তাদের সঙ্গে আলোচনায় বস, দেখ তারা কি বলে। দুই ছেলেকে তো সম্পত্তি দেওয়ার বেলায় দিব্যি সবটা ঠিকঠাক ভাবে ভাগ করে দিলে, এখন মেয়ের ভাগটা তুমি বুঝিয়ে দিতে পারছো না, তখন তোমার ছেলেদের উপর নির্ভর করে থাকতে হচ্ছে, তাই না? ছেলেরা যখন এই বাড়ি ঘরদোর ভাগ করেছে, তখন আমার সিদ্ধান্ত নেয়নি, ওরা নিজেদের মতো করেই সবটা করেছে। এখনো তাই আমি সবটা ওদের ওপরই ছেড়ে দিলাম, যা ভালো বুঝবি তোরা করে নিস। কি ব্যাপার, আজকে তুই হঠাৎ এ বাড়িতে? বিয়ের পর পর তো এ বাড়িতে একটু হলেও আসতিস, এখন তো তাও যাওয়া আসা ছেড়েই দিয়েছিস। আজকে কি মনে করে হঠাৎ? আমার বাপের বাড়ি, যখন ইচ্ছা তখন আমি এখানে আসবো বর্দা, এর জন্য নিশ্চয় আমায় কাউকে কৈফিয়ত দিতে হবে না। না না, সেটা কেন দিবি? দুদিন বাপের বাড়িতে এসছিস, আনন্দ করবি, চলে যাবি। কিন্তু মায়ের কাছে যেটা শুনলাম, তুই নাকি বাড়ি ভাগ নিয়ে মায়ের সাথে কি সব কথা বলেছিস। কি চাই তোর? আমায় বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবার পর তোমরা দুই ভাই কি সুন্দর এই বাড়িটা ভাগ করে নিয়েছো। একবারে তো তোমাদের মনে পড়েনি যে মায়ের একটা মেয়ে রয়েছে, মেয়েকেও বাড়ি ভাগটা দেওয়ার দরকার? কেন গো, মেয়ে বলে কি কিছুই পাবো না আমি? বাবা মা তোর বিয়ের সময় যে গয়না গাটি, টাকা পয়সা যৌতুক দিয়ে তোকে বিয়ে দিয়েছে, তার হিসাব কি আমরা চেয়েছি? এত টাকা খরচা করে একটা যে বড় বাড়িতে তোকে বিয়ে দিল, শুনেছি তো তোর বরের টাকা পয়সারও অভাব নেই, তারপরেও তুই এখানে এসে বাড়ির ভাগ চাইছিস কোন মুখে? স্বামীর আছে বলে কি আমি বাপের বাড়ির ভাগটা নেব না নাকি? শোনো দাদারা,
চুপচাপ আমায় একটা ঘর আমার নামে লিখে দাও, তাহলেই আমি শান্ত হয়ে যাব। না হলে আমি এই বাড়িতে একেবারে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেব। ঠিক আছে, বাড়ির ভাগ তোকে আমরা দিয়ে দেব, কিন্তু তোর বিয়ের সময় মা যে তার সমস্ত গয়না তোকে বিয়েতে দিয়ে দিয়েছিল, সেটাও আমাদের দুই ভাইকে ভাগ করে দিয়ে দে, তাহলেই বাড়ির ভাগ পেয়ে যাবি তুই। অবশ্যই নাক আমরা গলাবো। বাবা মা যে টাকা পয়সা গয়নাগাটি এত কিছু দিয়ে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দিল, সেই গয়নাগাটি টাকা পয়সার ওপর তো কিছুটা ভাগীদার আমরাও ছিলাম, তাই না? তো বাবা মা তোকে টাকা পয়সা খরচা করে ভালো জায়গায় তোকে বিয়ে দিয়ে দিয়েছে, তুই সেখানেই থাক না। এই বাড়িটার ভাগ আমরা দুই ভাই নেব, একটা কানা করিও তোকে দেব না এই বাড়ির। আচ্ছা, বাড়ি ভাগ নিয়ে যখন এতই সমস্যা হচ্ছে, আর ও তো আমাদের ছোট বোন, তাই না বদ্দা? তা ও যখন আমাদের থেকে ভাগ চাইছে, তখন আমরা একটা সিদ্ধান্তে আসি। এটা পুরনো যুগের বাড়ি, দেওয়ালও কেমন ফেটে চটে গেছে। আমাদের তো বেশ অনেক বড়ই বাড়ি, সারাই করতেও বেশ টাকা পয়সা লাগবে। আমরা বরং আমাদের বাড়িটা কালু প্রমোটারকে দিয়ে দিই। কালু প্রমোটার চায়ের দোকানে আমাকে বলেছে, এই বাড়িটা ভেঙে সে একটা বড় ফ্ল্যাট বানাবে। সেই ফ্ল্যাটে দুটো ঘর আমরা দুই ভাইকে আমাদের দেবে, তাছাড়াও কিছু টাকা পয়সা দেবে। সেই টাকা পয়সাটা আমরা তিন ভাই বোনে ভাগ করে নেব। কিরে বদ্দা, বল বুদ্ধিটা কেমন? বুদ্ধিটা তো খাসা, কিন্তু মায়ের থাকার জায়গা কোথায়? আমরা দুই ভাই দুই ফ্ল্যাট নেব, বোন বোনের শ্বশুর বাড়ি, তাহলে মায়ের দায়িত্ব কে নেবে? মা থাকবেই বা কোথায়? আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমি মাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। তাহলে আমার স্বামী খুব রাগ করবে। যতই হোক শাশুড়ি মা বলে কথা, আর মাও কি চাইবে জামাই বাড়িতে থাকতে? মাকে বরং বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। আমরা তিন ভাই বোন কিছু কিছু টাকা সেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। মা ওখানে বরং ভালোই থাকবে। থাক, অনেক চিন্তা করেছিস তোরা আমায় নিয়ে। এই বাড়িটা আমি তোদের ভাইয়েদের নামে এখনো লিখে দিইনি, শুধুমাত্র বলেছি তোরা এই অংশটা ব্যবহার করতে পারবি। এই বাড়ির দলিল আমার কাছে, দলিল ছাড়া তো তোরা বাড়ি বিক্রিও করতে পারবি না। তোর বাবা ঠিক কথাই বলেছিল, ছেলেদের বুকে আগলে মানুষ করছো, কে কখন শেষ বয়সে দেখবে সে কি আর বলা যায়? তাই তোর বাবা আগে থাকতেই এমন উইল করে গেছে যে এই বাড়িটা তোরা কখনো বিক্রি করতে পারবি না। আমার অমতে তো নাই, তবে আমায় যায় যত্ন করবে তাকে আমি এই সম্পূর্ণ বাড়িটা লিখে দিতে পারি। কিন্তু এরম কোনো উইল আছে বলে তুমি তো এর আগে আমায় কিছু জানাওনি। আর তাছাড়াও আমরা দুই ভাই মিলে যখন বাড়িটা ভাগাভাগি করে রইতে শুরু করলাম, তখনও তো তুমি চুপচাপ ছিলে। আমি শেষ পর্যন্ত তোদের ভাই বোনেদের ব্যবহারটা দেখতে চেয়েছিলাম। দেখলাম তোরা শুধুমাত্র নিজেদের স্বার্থ বুঝে প্রাপ্যটা বুঝে নিতে চাইছিস, মায়ের কথা কেউ ভাবলি না। মায়ের আশ্রয় হলো অবশেষে বৃদ্ধাশ্রম, অথচ এই মাই তোদের বুকে আগলে না খেয়ে জীবনের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করে মানুষ করেছে। আমি তো সেদিনই বুঝে গিয়েছিলাম, যেদিন এত বড় বাড়িতে আমার ঠাঁই হয়েছিল এই একটা ছোট্ট ঘরে। আসলে তোমাকে বড় ঘর দিয়ে কি হবে বলো তো? একা মানুষ পরিষ্কার করতেও তো অসুবিধা হবে, তাই এই ছোট ঘরে আর কি। থাক, আর সাফাই দিতে হবে না। পরিষ্কার কথা আমি বলে দিলাম,
এই বাড়ি আমি বিক্রি করব না। তোরা যে আমায় বেশি যত্ন করবি, মৃত্যুর আগে আমি তার নামে বাড়ি লিখে দিয়ে যাব। মা, এতদিন তো তুমি তোমার দুই ছেলের কাছে রইলে, কি এমন যত্ন পেলে বলো তো? এই ছোট্ট ঘরে একটা ভিখারির মতো তোমাকে রেখে দিয়েছে। তার থেকে বরং তুমি তোমার মেয়ের বাড়িতে চলো, সেখানে তুমি অনেক যত্ন পাবে। চুপ কর। বিয়ের পর আলেকালে এক আধবার আসে, একবারও জানতে চেয়েছিস মায়ের শরীর কেমন আছে? মা যেমন দুই ভাইয়ের কাছে ভালোভাবে ছিল তেমনই থাকবে। মা, তোমার ছোট ছেলেরও দরকার নেই, তুমি এই বড় ছেলের কাছে একবারে ভালোভাবে থাকবে, বুঝলে? এরপরে তো তিন ভাইয়ের মধ্যে একেবারে মাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল যে কে মাকে বেশি যত্নে রাখতে পারবে। কিন্তু এই কাড়াকাড়ি কি শুধু মায়ের যত্ন আত্তি করার জন্য, নাকি এই সম্পূর্ণ বাড়িটা হাতাবার জন্য?